অপ্রতিরোধ্য ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিল মেটা। নির্বাচনে বিপুল অঙ্কের অনুদানের ঘোষণা এলন মাস্কের। নিজ দলে কোণঠাসা বাইডেনের আটকে গেল প্রচারণার অর্থ। ভারতের বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বড় চমক। সরকার গঠনের 1 মাসের মাথায় ধরাশায়ী বিজেপি। পশ্চিমবঙ্গে 4টি আসনে জয়ী মমতার তৃণমূল। রাজনৈতিক সংকটে নেপাল। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পুষ্পকমল। 20 মাসের শাসন আমলের অবসান। নতুন সরকার প্রধানের দৌড়ে এগিয়ে কেপি শর্মা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বৃহস্পতি তুঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। এবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মেটা। শুক্রবার মেটা কর্তৃপক্ষ জানায়, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ট্রাম্পের জন্য এমন সুখবরের মধ্যেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক ধনকুবের ইলন মাস্ক। এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে সমালোচনার তুঙ্গে থাকা প্রতিদ্বন্দ্বী জো বাইডেন আরও কোণঠাসা অবস্থায়। নির্বাচনী প্রচারণার $90 মিলিয়ন অনুদান আটকে দিয়েছেন তার অর্থদাতারা। ভারতের বিধানসভার উপনির্বাচনে চমক দেখালো ইন্ডিয়া জোট। সরকার গঠনের 1 মাসের মাথায় ধরাশায়ী ক্ষমতাসীন বিজেপি। দেশটির 7 রাজ্যের 13টি বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে হারালো ইন্ডিয়া জোট। জোটের অন্যতম শরিক তৃণমূল পশ্চিমবঙ্গে 4 আসনের মধ্যে 4টিতেই জয় পেয়েছে। অথচ 2021 সালে ওই 4টির মধ্যে 3 আসনে জিতেছিল বিজেপি। উপনির্বাচনে এবার সেই 3 আসনও হারল মোদির দল। আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। 69 বছর বয়সী পুষ্পকমল দহল 275 সদস্যের প্রতিনিধি সভায় মাত্র 63টি ভোট পান। তার বিপক্ষে পড়ে 194টি ভোট। 2022 সালের 25 ডিসেম্বর নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে 4 বার আস্থা ভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হলেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমসাময়িক বিষয়ে ব্রিফ করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরাসরি যাচ্ছি সেখানে। উপরে এখন কোটার বিবেচনা করা হয়, তার আগে কিন্তু হয় না। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইবা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকায় আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে, এটা আমার অভিমত, এটা আপনারা দেখবেন। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন, আচ্ছা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 2 দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে। 2001-এর পরে এদেশে ক্ষমতায় কারা আসলো? বিএনপির সাথে জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী অপশক্তি, তারা ক্ষমতায় ছিল। আপনার ধারণা তখন মুক্তিযোদ্ধারা চাকরি পেয়েছে? কোটায় সুবিধা তো দূরের কথা। কাজে মুক্তিযোদ্ধা যারা এই দেশ স্বাধীন করেছে, তারা, তাদের পরিবার, তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন। কাজেই যারা বঞ্চনার মেধা আপনি কিভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে। যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই 2.27 মধ্যে ঢুকতে পারে,
প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী? আপনি আমাকে বলেন, একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে, ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে, টিউটরিংয়ের সুযোগ পেয়েছে, সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে। আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে, সুযোগ পায়নি, কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে, কিন্তু হয়তো প্রথম জনের চেয়ে 3 নম্বর কম পেয়েছে। তাহলে এই 3 নম্বর কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী? সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পায়নি, পেলে তো সে 10 নম্বর বেশি পেত। তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে? একজন অ্যাফ্লুয়েন্ট পরিবারে জন্ম হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষা দিয়ে সে ভালো করলো, আর একজন কৃষক মজুরের সন্তান, সে তো সেই সুযোগ সুবিধা পায় নাই, সে তো ক্যাডেট কলেজে যায় নাই, সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্তু সে ওই যে 2.2 সাথে ঢুকেছে, কিন্তু ওইখানে ঢুকার পরে সে 3 নম্বর কম পেয়েছে বলে আপনি বলছেন সে কম মেধাবী। এটা তো অন্যায্য কথা। কোটার প্রয়োজন, এটা কোটাও বলা ঠিক না, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার প্রয়োজন বৈষম্য দূর করার জন্য। এই যে সারা জীবন ধরে বৈষম্যটা হয়ে গেছে, সেটা দূর করতে হবে এই শেষ মাথায় এসে। বিষয়টি কিন্তু এখানে দেখতে হবে আমাদের। মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা সারা জীবন ধরে এবং সন্তানের পরবর্তী বংশধররা নিগৃহীত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তারপরও যে সন্তানটা বা তার পরবর্তী বংশধর ওই 2.2 সাথে ঢুকেছে, প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইবাতে পাশ করে সে 2.2 সাথে ঢুকেছে, আপনি বলবেন সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তার পরবর্তী বংশধর সে মেধাবী না? আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরো বেশি মেধাবী, সে তো আরো বেশি মেধাবী। এটা আপনার আমার সাথে একমত কিনা? যারা সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে নারীদের যে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলি থাকে, যে কারণে তারা অনেক ক্ষেত্রে পুরুষের সাথে পেরে ওঠে না, আপনার প্রতিবন্ধী, তো এই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আপনি এগিয়ে দেওয়ার জন্য তাকে মেধা তালিকায় যেতে হচ্ছে, কিন্তু তার আগে আপনি সুযোগ দিচ্ছেন না। সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে যখন একেবারে ক্রিম মেধা তালিকা সর্বোচ্চ জায়গায় পৌঁছচ্ছে, তখন আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। সারা জীবনে তার যে বৈষম্য শিকার, সেখানে আপনি একটা ব্যালেন্স করে দিচ্ছেন। কাজে কোটা কিন্তু বৈষম্য তৈরি করেন, এটা ডাহা মিথ্যা কথা। কোটার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য নিরসন, আর কোটার মাধ্যমে মেধার যে অবমূল্যায়ন হচ্ছে, এই কথাটাও একটা ডাহা মিথ্যা কথা। কারণ মেধাবীদের মধ্য থেকেই কোটার বিবেচনা করা এবং তার যে আপনার কার্যকারিতা, সেটি কিন্তু করা হচ্ছে। যাক, আপনাদের সবাইকে ধন্যবাদ, সময় দিয়েছেন। আপনাদের মাধ্যমে জাতির কাছে সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমি আশা করব এরপরে যারা আন্দোলনকারী আছেন, আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রীদের অনেকেই তাদের যে স্পিরিটটা, তার মেধার মূল্যায়ন চান, সেই স্পিরিটের সাথে আমি একমত। একজন শিক্ষক হিসেবেও আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমি তাদের স্পিরিটের সাথে একমত। মেধার মূল্যায়ন না হলে দেশ সমাজ এগিয়ে যেতে পারে না। কিন্তু মেধার মূল্যায়ন করতে গিয়ে আমরা যারা পিছিয়ে থাকা জনগোষ্ঠী, তাদেরকে যদি এগিয়ে না দেই, যারা নিগৃহীত বঞ্চনার শিকার হয়েছেন, বিশেষ করে যারা এই দেশ তৈরি করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের বিষয়, তাদের পরিবারের বিষয়ে যেভাবে তাচ্ছিল্যের সাথে অনেকে কথা বলেন, সেটি তো আপনি বলতে পারেন না। কাজেই পুরো বিষয়টি আমি বিশ্বাস করি আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা পুরো বিষয়টি জানা বোঝার চেষ্টা করবেন, এবং তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি, এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। তারাও সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে, সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে এবং সেটি পুনর্বহাল হয়েছে। এবং সরকার আদালতে বলছে যে এই কোটা বিষয় কি রেশিওতে হবে, যদি সংস্কার হয় বা না হয়, বা যদি হয়, যাই হোক, এই এখতিয়ার নির্বাহী বিভাগের, এটি আদালতের নয়, কিন্তু সরকার এই তর্ক করছে আদালতে, এটি সংসদেরও নয়। কাজে আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থান সঙ্গতিপূর্ণ, কিন্তু আমার ধারণা কিছু মানুষ হয়তো এখানে তাদেরকে বিভ্রান্ত করে সাধারণ ছাত্রছাত্রীদের এই আবেগটাকে, যে আবেগকে আমি মূল্যায়ন করতে চাই, ইতিবাচকভাবে নিতে চাই, এই আবেগকে আমি শ্রদ্ধাও করতে চাই, সেই আবেগকে ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিচ্ছে। আপনারা জানেন এর আগে বিভিন্ন ধরনের যৌক্তিক আন্দোলনগুলোতেও অনেকেই তো আপনার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে দেশবিরোধী অপশক্তি। তো এইখানে আমি সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বলবো একটু সজাগ এবং সচেতন থাকতে, এবং আমি বিশ্বাস করি একটা ভালো কিছু হবে, যেখানে মেধারই সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং বৈষম্য নিরসন হবে, এবং এটা
অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটিকে বলে, এই যে প্রেফারেশনাল ট্রিটমেন্ট, এটার উদ্দেশ্য কিন্তু সেটা মেধার মূল্যায়ন এবং বৈষম্য নিরসন, যেটি আপনাদের মূল দাবি, তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ সরকারের অবস্থান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দিচ্ছি, সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, এবং আমি এই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার অ্যাপ্রুভালও নেওয়া আছে, অনুমোদন আছে। তবে যেটি বলি যে শুনছে না, এটি ঠিক না। অনেকে শুনেছে, অনেকে বুঝেছে, অনেকে কিন্তু এই বিষয়ের সাথে নাই, কিন্তু অনেকেই আছে যারা বুঝেও ইচ্ছা করে একটা সিচুয়েশন কেওয়াস তৈরি করার চেষ্টা করছে। আর কিছু এখনও আছে, আমি মনে করি বিভ্রান্তির মধ্যে আছে। আমি বিশ্বাস করি যারা বিভ্রান্তির মধ্যে আছেন তারা মানে অতি দ্রুত তাদের বিভ্রান্তি নিরসন ঘটবে এবং একটা সুন্দর সমাধানে আমরা যাব। অবশ্যই পারবে, কারণ হচ্ছে এটা প্রক্রিয়াটা শেষ করতে হবে। তো একটা জিনিস বুঝেন, আদালতের কিন্তু সাধারণত কোনো এখতিয়ার থাকে না। কনভেনশন যদি দেখেন যে এই ধরনের পলিসি ডিসিশন নেয়ার, আদালত কি বলে, সরকার কোনো পলিসি ডিসিশন যদি নেয়, সিদ্ধান্ত নেয়, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে তারা সংবিধানকে ইন্টারপ্রেট করে আদালত, এটা তাদের কাজ। পলিসি ডিসিশন নেওয়া আদালতের কাজ না, এটা নির্বাহী বিভাগই দিবে। কিন্তু যেহেতু এটা ঢুকে গেছে আদালতের প্রক্রিয়ায়, এটা কিন্তু শেষ করতে হবে। প্রক্রিয়া সমাপ্ত করার পরেই আপনি কোনো ঘোষণা দেয়া বা কোনো উদ্যোগ দিতে পারবেন, এটাই সংবিধান সম্মত। আমরা সেখানেই আছি। আদালতে আমরা কি করছি এখন? আদালতে তো এই কথাই আমরা বলছি। সরকার পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনারা খেয়াল করলে বুঝবেন, এখানে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা তো আদালতে যে এই যে আমরা স্থিতাবস্থা আনলাম, পরিপত্রটা আবার যে বলবৎ হলো, এটা তো আমাদের আদালতে, যে সর্বোচ্চ আদালতে আমাদের লড়াইয়ের ফলেই তো, আইনি লড়াই করেছি আমরা, তার ফলে আমাদের এটা প্রাথমিক জয় হয়েছে। আমরা চাচ্ছি যে এটি একটি সুন্দর সমাধান হোক এবং অবশ্যই বৈষম্য নিরসন, মেধার মূল্যায়ন, এইটাকে সামনে রেখেই, মানে কোটা বিষয়, সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এটা সমাধান হবে। বঙ্গবন্ধু কন্যা কিন্তু সরকারের প্রধান, নির্বাহী বিভাগের প্রধান, মাথায় রাখতে হবে। উনি কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষকে নিয়ে ভাবেন, কাজে এই আস্থাটি রাখতে হবে। জনগণ একেবারে খুবই ব্যক্তিগতভাবে রিয়াকশন দেখাচ্ছে। যখন আমার ফ্লাইটটা নাম দেশের বাইরে, আমি ভাবছি যে হঠাৎ যদি রাস্তা বন্ধ হয়ে যায়, বিভিন্ন আশঙ্কা আছে। সরকার এক্ষেত্রে কিছুটা আপনার এই প্রশ্নের উত্তরটা এভাবে দেই। আমিও বলেছি, আপনি দেখেছেন যে জনদুর্ভোগ এবং ভোগান্তি নিয়ে অতীতে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। তো বিভিন্ন কারণে যখন রাজনৈতিক প্রোগ্রামগুলি থাকে, রাস্তা বন্ধ হলে জনগণের অসুবিধা হয়, এটা আমরা জানি। কিন্তু যখন বিষয়গুলোর মধ্যে যৌক্তিকতা থাকে তখন এগুলো আমরা মেনে নিই। জনদুর্ভোগ ভোগান্তি হলেও আমরা মেনে নিই এই ধরনের রাজনৈতিক কর্মসূচির বিভিন্ন বিষয়গুলো। এবং আমি মনে করি যখন প্রথম হাইকোর্ট এই যে সরকারে জারি করা 2018 সালের পরিপত্র বাতিল করলো, তখন তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হলো। বুঝে না বুঝে যেভাবে হোক তারা এই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে রাস্তায় নামলো, এবং নামার ফলেও জনভোগান্তি, দুর্ভোগ তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যেও যৌক্তিকতা ছিল, এটা আমি মনে করি। কিন্তু আজকে যখন স্পষ্ট হয়ে গেল যে তাদের যে দাবি, সেই দাবির পক্ষেই সরকার পক্ষ আইনি লড়াই করছে সর্বোচ্চ আদালতে, এবং তারাও কিন্তু আইনজীবীর মাধ্যমে, আন্দোলনকারীদের আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হয়েছে, সরকারের আইনজীবীর সাথে একসাথে দাঁড়াচ্ছে, এবং সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থানের মধ্যে আসলে ওই ধরনের পার্থক্য নাই, তাহলে এবং এই ধরনের অসাংবিধানিক দাবি তৈরি করার কোনো সুযোগ নাই যে ঘোষণা দিতে হবে, কমিশন করতে হবে। প্রক্রিয়া শেষ না করলে, আইনি প্রক্রিয়া শেষ না করলে, আদালতের প্রক্রিয়া শেষ না করলে এটা আপনি পারবেন না, এটা সবাই জানে। তাহলে এখন যে আন্দোলনের নামে যে রাস্তা অবরোধ করে জনভোগান্তি, এটা একেবারে অযৌক্তিক জনদুর্ভোগ এবং ভোগান্তি। আপনি অন্য কোনো এক্সাম্পল এনে বলতে পারবেন না যে তখনও তো হয়েছিল, এখনও হয়েছিল। দেখতে হবে যৌক্তিকতা আছে কিনা। যৌক্তিকতা থাকলে জনগণের অসুবিধা হয়, জনগণও মেনে নেয়। কিন্তু যখন যৌক্তিকতা থাকে না, এখন কোনো যৌক্তিকতাই নাই, কিন্তু আপনি রাস্তা আটকে রাখছেন, এটা আপনি করতে পারেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন,
কোনো আন্দোলন কখনোই সফল হয় নাই, হবেও না, যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না, কোনো সততা এবং নৈতিকতা থাকে না। এটা থাকতে হবে। কিন্তু আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য বরং, তাই তো? আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, একটা সময় পরে পরে কোটার টাইপের বিষয়গুলো সমাজের অবস্থা পরিবর্তন, পারিপার্শ্বিকতা এগুলো মাথায় রেখে এগুলো মানুষের অধিকার সংরক্ষণের জন্য এটাকে যুগোপযোগী করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা ঠিকই আছে, এগুলো সরকারও এগুলো চিন্তা করে। এখানে কিন্তু আপনি সরকারের কোনো পর্যায় থেকে দেখেছেন একেবারে উল্টো কোনো বক্তব্য দিতে কেউ দেয়নি। আমাদের কিন্তু একটা সংবেদনশীলতা, সহানুভূতি আছে স্পিরিটের সাথে, এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে অবস্থানকে আমরা কিন্তু করছি না, একেবারেই কোনোভাবে এটাকে আমরা উপেক্ষা করছি না। কিন্তু আমরা আমাদের শঙ্কা এবং আমাদের যে বিষয়টি হচ্ছে যে, বা উদ্বেগ যেটা, যে সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তি এর মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করে এটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে যায়। এখানেই সাবধান হতে বলছে। আজকে আপনারা টিচারদের সঙ্গে একটা বৈঠক করেছেন, তো এই যে স্টুডেন্টরা যে আন্দোলন করছে তাদের যে দাবি আপনারা নমনীয়, তাদের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া যায়? দেখুন, টিচারদের সাথে যে বিষয়টি, এখানে সরকারের যে আপনার পদক্ষেপ আর শিক্ষকদের যে দাবি, এটার মধ্যে একটা বৈপরীত্য আছে। দুই রকমের। শিক্ষকরা যেটা চাচ্ছেন, সরকার যেটা পলিসি নিয়েছে, তার মধ্যে পার্থক্য আছে। কাজে যখন পার্থক্য থাকে তখন বসার একটা বিষয় থাকে। তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপ্রতিরোধ্য ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিল মেটা। নির্বাচনে বিপুল অঙ্কের অনুদানের ঘোষণা ইলন মাস্কের। নিজ দলে কোণঠাসা বাইডেনের আটকে গেল অপ্রচারণার অর্থ। ভারতের বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বড় চমক। সরকার গঠনের 1 মাসের মাথায় ধরাশায়ী বিজেপি। পশ্চিমবঙ্গে 4টি আসনে জয়ী মমতা তৃণমূল। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।